সমৃদ্ধি, কি করছো কি তুমি সমৃদ্ধি? আমায় যেতে হবে। কোথায় যাবে তুমি? স্বামীর বিচার বোধহয় এতক্ষণে শুরু হয়ে গেছে। সমৃদ্ধি, এই অবস্থায় কোথাও যাওয়াটা তোমার উচিত হবে না। বিচার সভায় আমার থাকাটা জরুরি রাজিমা। আমার স্বামীর বিচার হবে, আর স্ত্রী হয়ে আমি সেখানে থাকবো না। আমাকে যেতে হবে। দেখেছেন রাজিমা, শরীরের এই অবস্থা, আর এই অবস্থায় ও চলেছে বিচার সভায় উপস্থিত থাকতে। আশ্চর্য! কোথাও যাবে না তুমি সমৃদ্ধি। আমাকে দয়া করে যেতে দিন, আপনার দুটি পায়ে পড়ি আমি। সমৃদ্ধি শোনো, বিচার সভা শুরু হতে আরো অনেক দেরি আছে। তার আগে তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি চুপ করে এখানে শুয়ে থাকবে, হাঁটা চলা করা উচিত হবে না তোমার। কিন্তু আর কোনো কিন্তু নয় সমৃদ্ধি, এবার চুপটি করে শুয়ে থাকো তো দেখি। কেমন দেখলেন রাজবৈদ্য মশাই? রক্তক্ষরণটাই বড্ড চিন্তায় ফেলে দিয়েছে রাজকুমারী। ক্ষত তো ওষুধের প্রভাবে এমনিতেই শুকিয়ে যাবে, কিন্তু তবে আপাতত ভয়ের কোনো কারণ নেই। এখন কেবল বিশ্রামের প্রয়োজন। আমি এখন তাহলে আসি। প্রণাম। কি ভাবছো? ভাবছি ভাই কাকা কতখানি নির্মম। কেউ নিজের স্ত্রীকে এইভাবে আঘাত করতে পারে? লড়াই করতে হলে আত্মরক্ষার খাতিরে প্রতিপক্ষকে তো আঘাত করতেই হয় খনা। তাই বলে নিজের স্ত্রীকে? স্ত্রী হয়ে স্বামীর প্রতি বিরোধিতা করবে, তার শত্রুদের সাহায্য করবে, কোনো স্বামী কি সেটা মেনে নিতে পারে? ভাই কাকার মতো তো সবাই করে না মিহির। তাহলে তো বলতে হয় ভাইও ভাইয়ের বিরুদ্ধে হাতিয়ার তোলে না, তাকে বন্দি করে না। আমিও তো সেটাই বলতে চাই মিহির। এরকম ঘটনা কখনো ঘটেছে বলে তুমি শুনেছো? আমি হয়তো শুনিনি, কিন্তু ঘটে বলেই তো এই বিশ্বাসভঙ্গ, এই বিশ্বাসঘাতকতা কথাগুলো খুব প্রচলিত, তাই না খনা? পৃথিবীটা খুবই সুন্দর। ফুল, ফল, গাছ, নদী, সমুদ্র এগুলো হলো তার বাইরের রূপ। কিন্তু যখন তুমি ভেতরে যাবে তখনই বুঝতে পারবে কত হিংসা, ক্ষোভ, ঈর্ষা, এছাড়া আর কিছুই নেই। আর সম্পর্ক? সে তো এমনিতেই জটিল, আর এই জটিলতর পৃথিবীতে সম্পর্ক ধীরে ধীরে জটিলতম হয়ে ওঠে। বুঝেছি। তার মানে পৃথিবীতে ক্ষমতার রাজনীতির জন্য যে কোনো সম্পর্ককেই বলি দেওয়া যায়। একটা কথা বলি, সবাই খারাপ লোকও নয়, অনেক ভালো লোকও আছেন। আজ তাদের জন্যই তোমার ভাই কাকার মতন মানুষেরা শেষ পর্যন্ত পরাজিত হচ্ছেন। বুঝেছ? ঈশ্বরকে ধন্যবাদ দাও খনা, আমরা এত তাড়াতাড়ি ওদের চিনে নিতে পেরেছি।
না হলে যে অনেক দেরি হয়ে যেত। রাজিমা, বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার সময় অগ্নি সাক্ষী করে শপথ নিয়েছিলাম, সারা জীবন আমি স্বামীর পাশে থাকব, তাকে সাহায্য করব, সমর্থন করব। কিন্তু আজ যে আমি তার বিরোধিতা করলাম, তার তার সমস্ত পরিকল্পনা মাটি করে দিলাম, তার জন্য আমার পাপ হবে না? কি হলো রাজিমা? সমৃদ্ধি, পাপ যদি হয় তাহলে আমার হবে, তোমার না। এ কথা বলছেন কেন রাজিমা? কারণ আমি তোমাকে সিংহলে নিয়ে এসেছিলাম, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিবাহ দিয়েছিলাম। রাজিমা, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনি আমাকে বিবাহ করতে বাধা দিয়েছিলেন, আমি স্বামীকে বিবাহ করতে চেয়েছিলাম। বিরোধিতা করেছিলাম ঠিকই, কিন্তু আটকাতে পারলাম কই? সব সময় সবকিছুকে কি আটকানো যায় রাজিমা? আমার তো মনে হয় আমার সদিচ্ছাই ছিল না। সেটা বিচার করার দায়িত্ব আমাদের, আপনার নয়। দয়া করে আপনি এই কথা বলবেন না রাজিমা। ঐশিকা, ঐশিকা, তুমি যতই বলো, আমি তোমার কথা কিছুতেই মেনে নিতে পারছি না। আমি জানি সমৃদ্ধির এই পরিণতির জন্য আমি দায়ী। আমি চাইলে আটকাতে পারতাম, কিন্তু সমৃদ্ধির মুখের দিকে তাকিয়ে আমি আটকাতে পারিনি। আর একজন প্রকৃত অভিভাবক কোনোদিনই তার সন্তানের অন্যায় আবদার তো মেনে নেয় না ঐশিকা, সে যতই জেদ করুক না কেন। আপনার যুক্তি অকাট্য রাজিমা, কিন্তু ভবিতব্য বলেও তো একটা কথা আছে, সেটাকে আপনি অস্বীকার করতে পারেন? ঐশিকা, স্বীকার অস্বীকার করার মতো আমার আর কোনো মানসিকতা নেই। আমি আমি শুধু এইটুকু জানি, সমৃদ্ধির এই পরিণতির জন্য আমি দায়ী। তাই আমি আজ সমৃদ্ধির কাছে ক্ষমা প্রার্থী। ছি ছি রাজিমা, এসব আপনি কি বলছেন? আপনি ভাবছেন আপনি দায়ী? না রাজিমা, আসলে তাই মানুষের কপাল। মানুষের কপালে যেটা লেখা থাকে সেটাই তার জীবন গড়ে দেয় রাজিমা। আজ আমার সাথে যা হয়েছে, যা কিছু ঘটেছে, সেটা আমার কপালের দোষী হয়েছে। আমি, আপনি, স্বামী, কেউই দায়ী নয়। যে যতই ভাই কাকাকে দোষী বলে ভাবুক, আমি কিন্তু জানি আসল দোষী হলো পিসি। হ্যাঁ, ভাই কাকার মধ্যে দোষ আছে, কিন্তু পিসি পিসি তাকে দিনের পর দিন প্ররোচিত করে গেছে, লোভ দেখিয়েছে, ভুল বুঝিয়েছে তাকে। এত কিছু হয়ে যাওয়ার পর পিসির মধ্যে একটু অনুতাপ নেই, উল্টে একজন আহত রক্তাক্ত মানুষকে সিংহে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করছে। আশ্চর্য!
অনুতাপ আজ নেই, কাল যে হবে না সে কথা কে বলতে পারে? তুমি এখনো সেই আশা রাখো মিহির? আশা না রাখলে বাঁচবো কি করে বলো তো? আর এটা স্বীকার করবো যে পিসি যে এতটা ভয়ঙ্কর তা আমি আগেও বুঝতে পারিনি। কি ভাবছো? ভাবছি ক্ষমা পরম ধর্ম, কিন্তু ক্ষমা তাকেই করা যায় যে নিজের ভুল নিজেই বুঝতে পারে। পিসির মধ্যে তার কোনো লক্ষণ নেই, বোধহয় সময় তাকে নিজের ভুল বুঝতে সাহায্য করবে। তোমায় একটা কথা বলবো? কি? আমি যখন প্রথমে শুনলাম যে তুমি কুমারকে সাহায্য করেছো, তখন আমি সত্যি অবাক হয়েছিলাম। কিন্তু তুমি যে ভেতরে ভেতরে এত কিছু পরিকল্পনা করে ফেলেছো, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। স্বপ্ন নাকি দুঃস্বপ্ন দিদি? থাক, তোমাকে আর এত বড় বড় কথা বলতে হবে না। যারা এত বড় বড় কাজ করে তাদের এত বড় কথা বলার কোনো প্রয়োজন হয় না, বুঝেছো? আচ্ছা সমৃদ্ধি, তোমার একটু ভয় করেনি? ভয় তো সবারই করে রাজিমা, কিন্তু কেউ যদি বুঝতে পারে যে অনেকের প্রাণ বাঁচাবার প্রয়োজন, তাহলে সেই ভয় এক লহমায় অনেকটা কমে যায়। আর পরিণতি? সর্বশেষ পরিণতি তো মৃত্যু রাজিমা, সে তো একদিন না একদিন হবেই। তাই মৃত্যু ভয় করলে কি চলে? আর সে মৃত্যু যদি ন্যায় যুদ্ধে আসে, তা কত গর্বের হয়, তাই না? সত্যি সমৃদ্ধি, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমিও যদি তোমার মতো এত সাহসী হতে পারতাম। সাহসী আমরা সবাই, কিন্তু প্রশ্ন হলো প্রয়োজনে আমরা সে সাহস দেখাতে পারছি কিনা। যে পারে লোকে তাকে সাহসী বলে, আর যে পারে না সবাই তাকে ভীতু বলে, দুর্বল ভাবে। ঋদ্ধিমণি, ঘনা, তোমাকে যে এত যন্ত্রণা সহ্য করতে হবে তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি ঋদ্ধিমণি। তুমি আজ যা করেছো তাতে আমি তোমাকে নতুন করে চিনতে পেরেছি। আমি জানতাম বহিঃশত্রুর সাথে লড়াই করা বোধহয় সব থেকে কঠিন, কারণ তাদেরকে আমরা চিনি না, জানি না। কিন্তু চেনা মানুষের প্রতিরোধ করা যে আরো কঠিন, তা আজ আমি জানতে পারলাম। আমরা সবাই তোমার কাছে চিরকৃতজ্ঞ ঋদ্ধিমণি। আর আমি ব্যক্তিগতভাবে চাই আমি যেন বড় হয়ে তোমার মতো ন্যায়পরায়ণা ও বীরাঙ্গনা হই। সাহস আর বীরত্বে তুমিও কিছু কম যাও না খনা। আমি না হয় প্রাপ্তবয়স্কা, কিন্তু কিন্তু তুমি এই বয়সে যা করেছো তা সত্যি অবিশ্বাস্য। তোমার খুব ব্যথা করছে, তাই না? ন্যায় যুদ্ধে যে আঘাত লাগে সে ব্যথা অনেক
অনেক স্বস্তির ক্ষণা। জয় হোক বা পরাজয়, মানুষ সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে পারে। অন্তত তাকে নিজের কাছে কোনো জবাবদিহি করতে হয় না। শুধু শুধু কি রীতিমণি? শুধু তাদের কথা ভেবেই মানুষ দুঃখ পায়, যারা আপন হয়েও তাকে কোনোদিন বুঝতে পারে না। তাকে বাধ্য করে তাদের বিরুদ্ধে যেতে। কেঁদো না রীতিমণি, কেঁদো না। দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে। খনা, মিহির একা বাইরে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ রাজিমা। তুমি বরং যাও, গিয়ে তার সাথে থাকো। তোমার ঋদ্ধিমণিকে একটু বিশ্রাম নিতে দাও। মহারাজ, প্রাসাদের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমাদের হাতে। সিংহদুয়ারও খুলে দেওয়া হয়েছে। মহানামা কোথায়? তাকে কড়া পাহারায় রাখা হয়েছে। এখন শুধু আপনার নির্দেশের অপেক্ষা। নির্দেশ দেওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই জয়দ্রথ। তুমি বরং এই সিদ্ধান্তটা মন্ত্রিসভার উপরেই ছেড়ে দাও, সেটাই ভালো হবে। মহারাজ, আমি বলছিলাম যে পুরো বিষয়টা নিজেদের মধ্যে মিটিয়ে নিলে ভালো হতো না? নিজেদের মধ্যে অর্থাৎ? মহারাজ, এই বিষয়টা যত কম লোক জানাজানি হয় ততই ভালো। হাজারো ভাই ভাই বিবাদ তো যথেষ্ট মুখরোচক। তাছাড়া অনেক লোকের সুযোগও নিতে পারে, কারণ রাজার তো আর শত্রুর অভাব হয় না। মহারাজ, আমি সেনাপতি মশাই আর সভাপতি মশাইকে আসতে বলেছি। সভাপতি মশাই আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সাহায্য করতে পারেন, আর সেনাপতি মশাইয়ের এখানে সাক্ষী হিসেবে থাকাটা অত্যন্ত প্রয়োজন। মহারাজ, আমি চাই কুমারের ন্যায়সঙ্গত বিচার হোক, সে উপযুক্ত শাস্তি পাক, আর তাই নিয়ে যেন কারো মনে কোনো সংশয় না থাকে। দেখো জয়দ্রথ, প্রশাসক হিসাবে আমার একটা সুনাম রয়েছে। আমি কারোর সাথে কোনোদিনও কোনো অন্যায় করিনি, ঠিক যেমন কোনোদিনও কোনো নিরপরাধকে শাস্তি দিইনি, ঠিক তেমনই অপরাধীকে ছেড়ে কথা বলিনি। তাই তুমি নিশ্চিন্ত থেকো। তবে হ্যাঁ, এতদিন যাদের আমি বিচার করেছি তার আমার কেউ ছিল না, কিন্তু আজ যার বিচার করতে হবে সে আমার নিজের ভাই মহানামা। মহারাজ, আরেকটা কথা, যদি আপনি অনুমতি দেন তাহলে এই সভায় আমি খনা এবং মিহিরকে উপস্থিত থাকতে বলবো। কেন? আবার খনা মিহির কেন?